এই বইটা পড়ার পর আপনার ডেফিনেটলি তো কনসিয়াসনেস বাড়ার কথা যে আমার থটসগুলো কি, রাইট? আমি যদি ঠিক বুঝে থাকি, কারণ আমি যখন বুঝে ফেললাম যে থটস তো ইম্পর্টেন্ট আর সেই থটস নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আমি তো অ্যালাউ করা উচিত না, তাই না, সেন্সিবল মানুষ হলে। তাহলে আমি এটা একটু জানতে চাই আপনার পার্সোনাল জায়গা থেকে যে আপনার এই কনসিয়াসনেসের জার্নিটা কেমন ছিল, এন্ড দেন আপনার আউটপুট কেমন ছিল, চেঞ্জটা কেমন ছিল আপনি ফিল করেন? নিজের কথা ভালো বলতে হবে না, বিষয়টা এরকম না। আমি বলবো কি, প্রথমত হচ্ছে যে জানা কিন্তু কিছু মিন করে না যতক্ষণ পর্যন্ত আমরা জানা জিনিসটাকে অ্যাপ্লাই করবো না, তাই না? আমরা সবাই জানি 30-এর উপরে চলে গেলে এক্সারসাইজ করতে হবে, কিন্তু করি না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে মৃত্যুর কারণ, তারপর খাচ্ছে, তো ওই জানাটার কোনো মূল্য নেই। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, রিস্টার্ট ইউরসেলফে আমার জানার সুযোগটা হয়েছে এই বই থেকে। পরে কিন্তু আমরা রিস্টার্ট ইউরসেলফের যে অ্যাপ্লিকেশনগুলো, সেখানে আমরা এগুলো কিন্তু ঢুকাইছি, যে আমাদের বিভিন্ন প্র্যাকটিস এবং কোনো কিছুর মধ্যে দিয়ে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, শতভাগ না হলেও আমার চিন্তার জগৎটা সম্পর্কে আমি এখনো পরিষ্কারভাবে জানি, যে আমাকে কোন কোন চিন্তাগুলো বদার করতেছে, কোনগুলা বিরক্তি তৈরি করতে পারে, কিংবা আমি একটা সিচুয়েশনে ঢুকছি, মেবি একটা নেগোসিয়েশন টেবিলে ঢুকছি, তখন আমাকে কিরকম আচরণ করতে হবে। হয়তো আমি যেহেতু এইচআরে কাজ করি, তো আমাকে অনেক অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন ডিল করতে হয় আরেকজন মানুষের, হ্যাঁ। লাইফ কোচ হিসেবে যখন আমি কারোর সাথে কথা বলি, মানুষ অনেক সেন্সিটিভ ম্যাটার ডিল করতে হয়, তখন কিন্তু আমি জানি কোন কোন ইমোশনাল ব্যারিয়ার আমাকে ক্রস করা যাবে না, কতটুকুর ভিতর প্রফেশনালিজমটা আমার রাখতে হবে, আমি তার কতটুকু এমপ্যাথি শেয়ার করব, সেই জিনিসগুলো আমি প্রোঅ্যাক্টিভলি জানি। একইভাবে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু একরকম হয় না। আমরা মনের অজান্তে বা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু অনেক সময় এমন পরিবেশে যাই যেখানে আমরা যেতে বাধ্য হই। আমি কিন্তু ওখানে নিজেকে কন্ট্রোল রাখি, আমি জানি যে ওইখানে আসলে আমার মত মিলবে না, যা গিয়েছি শুধু সময়টা দেওয়ার জন্য, তো আমি ওখানে বেশি কথাও বলি না, তাদের কথাগুলো শুধু শুনি এবং আমি খেয়াল রাখি ওই কথাগুলো যেন আমার উপর নেগেটিভলি ইম্প্যাক্ট ক্রিয়েট না করে, বিকজ আমি একটা পাথে আছি। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, আমার নিজের জীবনে আমি তো সবার সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আসি নাই, আমাকে আমার কাজটা করতে হবে। সো এইগুলো, এবং আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। কোনো একদিন আমি অফিস থেকে ফিরেছি, তো সেই দিন আমি আমার লাইফের অনেক উদাহরণ দিয়ে ফেলি কথা বলতে গিয়ে, আই ডোন্ট নো হোয়েদার ইটস গুড অর ব্যাড, বুঝতে সুবিধা হবে। তো আমি বাইরে থেকে এসেছি, তো আমার ওয়াইফ আমাকে বলেছে যে রাতে আর বাসায় আসার কি দরকার ছিল, অফিসেই থেকে যেতা। তো তখন আমি তাকে বলেছি যে নেক্সট দিন অফিসে গিয়ে আমি সিএফওর সাথে, সিএফওকে আমি একটা রিপোর্ট করলাম, আমি বলবো আমার একটা বিছানার উনি ব্যবস্থা করে দিতে পারে কিনা, আমি এটাই বলছি শুধু। বিকজ আমার ওই সময় মাথায় ছিল যে আমি রাত 12টায় বাসায় ঢুকছি, অফকোর্স আই টুক আ লট অফ স্ট্রেস অল দ্য ডে, আমি স্ট্রেসটা বাসায় কনভে করবো না। তো আমার নিয়তি ছিল আমাকে যাই বলবে বাসায় পজিটিভলি অভ্যর্থনা কিন্তু ফাইন, কিন্তু অনেক সময় করতে পারে না আমাদের পরিবারের মানুষ, কারণ তারাও তো সারাদিন ব্যস্ত, রাত 12টা মতো জেগে আছে। তো কিন্তু জেনারেলি কি হয়, জেনারেলি কখনোই ওয়াইফ যখন বলে ফেলবে বা পরিবারের মা বা বাবা বলবে এত রাতে কেন আসছো, তখন আমি কি বাইরে কি ঘুরে ফেলছি, আমি তো উপার্জন করার চেষ্টা করছি আপনাদেরকে খাওয়ানোর জন্য, এই যে লেগে গেল ব্যাপারটা। কিন্তু পরে এটা আরো 2-3 ঘন্টা চলতে থাকলো, তাই না? তো আমি যেটা করার চেষ্টা করি, আমি অডিয়েন্স বুঝিয়ে কথা বলি। যেমন আমার ছেলের সাথে আমি কথা বলি, যেহেতু ওর 9-10 বছর বয়স হলো, আমি ওর সাথে সুপার কুল থাকি, যতই কিছু আমার ভেসে যাক, কিন্তু ও যদি এসে একটা কথা বলতে শুরু করে, এভরিথিং স্টপ। কারণ আমি আমার ছেলেকে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, এবং আমার মনে হয়েছে কি ওকে যদি আমি এই ট্রিটমেন্টটা এখন থেকে দেই, ও যখন বড় হবে ও ফিল করবে যে আমি তো একটা বড় মানুষ, নাহলে আমাকে কেন সবাই এত গুরুত্ব দেয়। তাহলে ওই 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 ছেলেটার উদাহরণ দিচ্ছিলাম সেরকম, তাহলে বাবা বা মা হিসেবে আমাদের তো সবার আগে আমার ছেলে বা মেয়েকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে, ভিআইপি ট্রিটমেন্ট, তাই না? তো আমার এরকম হয় কিন্তু যে কাব্য হয়তো একটা কিছু নিয়ে আসছে, ছোট একটা খুচরা বিষয়, কিন্তু ওই সময় আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু আমি করতেছিলাম, হয়তো একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, আমি ওটা সরাই দিই, দিয়ে আমি বলি আচ্ছা তোমারটাই দেখি, এবং আমার ভিতরে যাই হোক আমি ওকে বুঝাই যে খুব সিম্পল অ্যান্ড কাম অ্যান্ড কুল। এটা আমার কাছে মনে হয় এইগুলা দিয়ে অল্প অল্প করে তৈরি করছে, এবং আমি এগুলো যেগুলো বললাম এগুলো আপনারা সহজেই করতে পারেন, আমি যেহেতু পারছি আপনারাও পারবেন, শুধু জানতে হবে জিনিসটা কি এবং আমি কিভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করি। কারণ এই ক্ষেত্রে আমি বলবো যে বইয়ের রোলটা আসলে এই জন্য ইম্পর্টেন্ট যে একটা জিনিস কত গুরুত্বপূর্ণ জানলে না ওটার জন্য আমি এফোর্ট দিতে চাইবো। ট্রু। থটস যে এত গুরুত্বপূর্ণ এটা আমি যতক্ষণ পর্যন্ত ফিল করবো না, আমি তো এটার জন্য এনাফ এফোর্ট দিব না, এনাফ স্ট্রাগল করবো না। এবং তুমি আমার কথা বলছিলে, আমি আমার নিজের কথা যেগুলো আমাকে কিন্তু সবাই বলে আপনি কি খুব কুল অ্যান্ড কাম, এটা অনেকেই বলে আমাকে, কিন্তু আমি তাদেরকে বলি যে আপনারা আমার বুয়েটের বা তার আগের কোনো বন্ধু বান্ধবকে যে জিজ্ঞেস করেন আমি কেমন ছিলাম, বিকজ কোনো একটা ফোরাম এরকম ছিল যে আমি কথা বলবো না অন্য কেউ কথা বলবে, এটা হইতেই দিতাম না, তর্ক করতাম বিতর্ক করতাম। বাট পরে এখন বোধ করি যে ওই সময়গুলো আমি কত অপচয় করছি, তখন যদি আমি আরো কুল থাকতাম, মানুষের কথা শুনতাম, বুঝতাম, তাহলে আমি আরো অনেক লার্নেড হতে পারতাম, আরো শিখতে পারতাম। সো এই ডিফারেন্সটা আস্তে আস্তে মেক হয় আর কি, এখন অনেক পথ যাওয়ার বাকি। জি আলহামদুলিল্লাহ, আমাদের খুব আমি বলবো যে খুব ইন্ট্রিগিং ডিসকাশন হয়েছে। তো আমি ফাইনাল কোয়েশ্চেন, কারণ কোর থিম যেহেতু মোটামুটি আমরা টাচ করে ফেলছি, ফাইনাল যে কোয়েশ্চেনটা করতে চাই
এটা হচ্ছে জেমস অ্যালেনের সাথে যদি আপনার দেখা হইতো, হ্যাঁ, আপনি তার কি কোশ্চেন করতেন? আমি বলতাম বইটা কি একটু সহজ করে লেখা যেত না? এত কঠিন করে লিখছেন কেন আপনি? যে এত মানুষকে টাচ করতে চেয়েছেন আর এত ভারী বই, আপনি তো সাহিত্য লিখতে বসেন নাই, এটা একটু সহজ করে লিখে দিতেন। আমার মনে হয় যে আপনি 1903 সালে যদি জন্ম নিতেন, আপনি বলতেন এত সহজ করে একটা বই লিখলেন, সাহিত্যমান বজায় থাকলো। এটা হইতে পারে, এটা 120 বছর পরে এসে, কারণ আমি এটা মনে পড়ছে, এই বঙ্কিমচন্দ্রের লেখা তো একটু খটখটা, তো আমরা যে ইয়েটা 9-10 বা কোন ক্লাসে ছিল, বঙ্কিমচন্দ্রের একটা ইয়ে ছিল, প্রবন্ধ ছিল, তো ওর মধ্যে সে অ্যাডভোকেসি করতেছিল যে সাহিত্য খুব সহজ হওয়া উচিত, ভাষা খুব সহজ হওয়া উচিত। আমার তো পরে মেজাজ খারাপ হয়ে গেল যে এই লোক বলতেছে সাহিত্য সহজ, সে বানায় রাখছে কঠিন। পরে কিন্তু বুঝতে পারছি যে না, তার ওই সময়টাতে তার ধারা বর্ণনাটাই ছিল সহজ, বাকিগুলো ছিল আরো কঠিন, তখন পুরো সংস্কৃত বলতে হয়। তবে আমি কিন্তু এটা বলতে চাই, যেটা আমি শুরুতেও বলছি, আমি কিন্তু এই জন্য ধর, হ্যাঁ সব বই এখন এরকম হলে মানুষ পড়তে পারবে না, বাট আমি কিছুদিন আগে, যদিও মানে চিন্তাটা বাস্তবায়ন করা হয় না, আমি ভাবতেছিলাম যে আমি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আবার একটু পড়ালেখা করবো। কারণ হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের একটা বই আপনি জাস্ট গড় করে পড়ে গেলেন, তাহলে এক লাইনে হয়তো আমার 2 ঘন্টা আটকে থাকা লাগতে পারে, মানে বিকজ দ্য থিম ইজ ভেরি কমপ্লেক্স। তো আমার কাছে তখন মনে হয়েছে যে কেন আমি এটা করতে চাইছিলাম, কারণ মানুষ যদি আসলে স্ট্রেসে না পড়ে তাহলে সে গ্রো করে না। লাইক আমি মাসল গ্রো করতে জাস্ট বসে থাকলাম কমফোর্টেবল, এটা হবে না। যে কোনো ট্রান্সফরমেশনের জন্য পেইন লাগবে। ফলে আমাদের থটসের গভীরতায় যে যাওয়া লাগবে, আমরা যখন খুব ইজি কুইক রিড দিচ্ছি, আমরা তো নিজেদের থিঙ্কিং প্রসেসকে চ্যালেঞ্জ করতেছি না। আমি তো খুব কমফোর্টেবল। আমি কমফোর্টেবল মানে কি, আমি ডেফিনেটলি গ্রো করতেছি না। ফলে আমাদের পড়া কিন্তু একটা চিন্তার গভীরতা যাওয়ার টুলস। তাই চিন্তায় গভীরতা যাওয়ার ক্ষেত্রে আমি একটা জায়গায় আটকে আছি, আমাকে আরো ডিপার জায়গায় যেতে হবে। যখন আমি ভাবছিলাম যে না, তাহলে আমি একটা কমপ্লেক্স জিনিস পড়ি যেটা ইজি রিড না, আমার অনেক পেইন হবে, অনেক স্ট্রাগল হবে, বাট থ্রু দ্যাট প্রসেস আমি আপলিফটেড হব। সেদিক থেকে আমি বলতে চাই দর্শকদেরকে যে যারা কোয়ান্টাম মেকানিক্স তো আর সবাই পড়বে না বা পড়ার দরকার নাই, মানে যার কাছে যেটা, বাট যারা সেলফ হেল্প বই পড়তে চায় তাদেরকে আমি এক্সট্রা মোটিভেশন দিতে চাই, তাহলে এই বইটা পড়েন, এই জন্য অ্যাটলিস্ট পড়েন যে বইটা কঠিন। এক্স্যাক্টলি। যদি আপনি এটা পড়ে শেষ করতে পারেন তাহলে বুঝবেন আপনি একটা লেভেল উপরে উঠলেন, যে এই পরিমাণ ধৈর্য আপনি ধরে রাখতে পারেন। একটা সেন্টেন্স পড়তে গিয়ে কোথায় সাবজেক্ট, কোথায় অবজেক্ট, কি হইলো, কোথায় বোঝা যাচ্ছে না। সো হাউ মাচ ফোকাস ইউ হ্যাভ টু ইনভেস্ট। আজকের দিনে যেখানে আমি ফোকাসের চর্চাই করতেছি না, আমি বলছি ফোকাস চর্চা করার জন্য একটা ভালো বই হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাকে অ্যালানকে এই প্রশ্নটা আপনি তাহলে না করলেও চলবে, না করলেও চলবে, অন্য প্রশ্ন চাইলে করতে পারেন। ওকে। অ্যান্ড আই থিঙ্ক একটা ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন বইটা এই দফায় আবার পড়লাম, এই যে রেকর্ডে আসবো জন্য তো একটু বইগুলো পড়লাম, নিজের পুরনো ভিডিওগুলো দেখতেছিলাম। বাই দ্য ওয়ে, এটার কিন্তু 8টা ভিডিও আমি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক ডিটেল করে করা, এক একটাই 20-25 মিনিট। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইসলাম ধর্মে একটা কথা বলা আছে, জিহাদে আকবর এবং জিহাদে আসগর, রাইট? সো বাইরে গিয়ে যুদ্ধ করে একটা জায়গা দখল করা ছোট জিহাদ, জিহাদে আসগর। আর জিহাদে আকবর হচ্ছে বড় যুদ্ধ, যেটা হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এই দফায় যখন আমি বইটা পড়লাম, আমার কাছে মনে হলো নিজের থিঙ্কিংটাকে খুঁজে বের করা এবং খারাপ চিন্তাটাকে কিল করে ভালোটাকে গড়ে উঠতে দেওয়া, এটা আসলে জিহাদি আকবর। তো আমাদের চিন্তার জগতেও কাজ করাটা, এটা শুধু একটা সমসাময়িক এই যুগে কেন করতে হবে, আমি মনে করছি তার থেকে বড় একটা ধর্মীয় এবং ব্যক্তিগত লাভ ক্ষতির একটা ব্যাপার আছে। সো আমরা উই ক্যানট জাস্ট লেট ইট গো। আমাদের এই দায়িত্বটা আমাদেরকে নিতেই হবে, কারণ এটা বড় যুদ্ধ এবং এটা জয় করতে পারলে মানুষ হিসেবে আমাদের। আমি যেটা বললাম, আমার রিলেটেড একটা হাদিসের মোটামুটি অর্থটা মনে পড়লো। জিনিস এরকম যে বীর তো সেই না যে বড় যুদ্ধ যেতে বা এরকম বা অন্যকে কুপকাত করতে পারে, বরং বলা হয়েছে যে তার রাগকে হজম করা। রাগ হজম করা মানে কিন্তু আপনার থটস বদলাতেই হবে। অবশ্যই আমাকে চিন্তা ডিফারেন্ট হতে করতে পারে, যাতে আমি মনে করি ঠিক আছে, লেট ইট গো। এক্স্যাক্টলি। সো সেম থিম অ্যাকচুয়ালি এটা তো রিপিটেডলি আসছে।